বিরতির আগে আপনি বলছিলেন যে স্থানীয় পর্যায়ের বেশ কিছু ভালো উদাহরণ আছে এবং সেটাকে অনেক সমন্বয়ের হয়তো অভাব আছে, সবসময় হয়তো এটা করা যাচ্ছে না। আপনি বলছেন স্থানীয় পর্যায়ে এই উদাহরণগুলোকে কাজে লাগিয়ে এটাকে সমন্বিতভাবে বাস্তবায়ন করা এবং এটাকে ছড়িয়ে দেওয়ার কথা। কিছু উদাহরণ যদি বলেন যে কিভাবে এটা করা যায়। প্রথমে যে জলবায়ু দুর্যোগে যে বিষয়টা আমাদের প্রথমেই আঘাত করে সেটা হচ্ছে পানি, বিশুদ্ধ পানির অভাব। এবং এখানে কিন্তু অনেক বিদেশি দেশি সংস্থা কাজ করতেছে সুপেয় পানি তৈরি করার জন্য। আপনাকে যদি বলি যে ওয়াটার এইড, ওনারা পানি পিউরিফিকেশন করার জন্য, এবং অনেক সংস্থা আছে তারা ডিস্যালাইনাইজেশন করতেছে, সেটাকে লবণাক্ত পানিতে খাওয়ার জন্য সুপেয় পানি করতেছে। ঠিক আমি এই শুধু কি কোস্টাল এলাকায় এই সমস্যা না, আমরা যদি উত্তরবঙ্গের দিকে যাই সেখানে কিন্তু পানির সমস্যা খুবই। এখন তো আমরা দেখেছি যে যেই কয়েকটি জেলার মানে এখন আপনি জানেন যে 3-4টি জেলাকে বলা হয়েছে যে পানির মানে ঘোষণা করেছেন বাংলাদেশের সরকার যে পানি সংকটের এলাকা, তার মধ্যে 3টি তো হলো উত্তরাঞ্চলে। উত্তরাঞ্চলে, কিন্তু আমরা যখন জলবায়ু বিষয় নিয়ে কথা বলি তখনই কিন্তু আমাদের কনসেপ্টটা চলে যাচ্ছে উপকূল অঞ্চলে, কিন্তু এর বাইরে যাচ্ছি না। এই যে রেইন ওয়াটার হারভেস্টিং, এইটা আমাদের একটা পপুলার কনসেপ্ট। আমরা যদি এই কনসেপ্টটাকে রিয়েলিটিতে নিয়ে আসি উত্তরবঙ্গে, এবং সেখানে কিন্তু আমরা পানির সমস্যাটা সমাধান করতে পারি। এবং আপনাকে আরেকটা জিনিস বলতে পারবো, আমরা কিন্তু রেইন ওয়াটার হারভেস্টিং বলতেই মনে করি যে বাড়ির ছাদে একটা ট্যাঙ্কি স্থাপন করবো, বৃষ্টির পানি ধরবো। এই বাড়ির ছাদে যে আমরা একটা ট্যাঙ্কি স্থাপন করবো, এটা কিন্তু ঝড়ের সময় অনেকের মৃত্যুর কারণ হতে পারে। আমরা কিন্তু দেখবেন যে পেট্রোল পাম্পে তেল কিন্তু নিচে রাখে, আমরা কিন্তু নিচেও পানি প্রিজার্ভ করে রাখতে পারি, এবং সেটা কিন্তু অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায়। না, আমরা তো যেমন ঢাকা শহরে তো আমাদের রিজার্ভ ট্যাঙ্কটা তো নিচে থাকে, ওখান থেকে পানি উপরে তুলে আবরণ করে। সেই কনসেপ্টটাই যদি আমরা ওখানে নিয়ে যেতে পারি, তাহলে ঘূর্ণিঝড় বা অন্যান্য ঝড়ে কিন্তু মানুষ বা পশু আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। আপনাকে আরেকটা উদাহরণ দিতে পারি, যে ধরুন মানে রেইন ওয়াটার হারভেস্টিং তো আসলে বাংলাদেশে যে সময়টায় বৃষ্টি হয়, আমার এলাকায় পানি সংকট না থাকলেও আমি যদি ব্যবহার করি, আমার তো সার্বিকভাবে যেটা ভূগর্ভস্থ পানির উপরে যে চাপটা আছে এটা তো অনেক ক্ষেত্রে নিরসন করতে পারে। হ্যাঁ, তাই তো। এবং সারফেস ওয়াটার যেটা আমরা এই মানে এটা তো হচ্ছে আপনি হু স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা রেইন ওয়াটার হারভেস্টিং করে পানিটা সরাসরি খেতে পারি, যদি আমাদের প্রসেসটা সঠিকভাবে থাকে। এটা একটা আমাদের জিনিস আছে। আরেকটা জিনিস হচ্ছে, দেখুন যে আমরা এখন আমাদের উত্তরবঙ্গে যদি আবার কৃষিকাজের দিকে আসি, এবং আমাদের কিন্তু এখন পর্যন্ত আমাদের কৃষকরা কিন্তু ভূগর্ভস্থ পানির উপরে নির্ভরশীল। আমরা যে সেচের জন্য আমরা যদি খাল খনন করে বা নালাটাকে পানি করে রাবার ড্যাম সিস্টেমে করে পানি ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের কৃষিকাজটাকে ঠিক। আমি আলোচনা একই রকম মানে প্রশ্ন আপনার জন্য যেমন সেটা হলো যে আমরা সেই কৃষিকাজের ক্ষেত্রে বা অন্যান্য জায়গাতে একই রকম আমাদের কিছু উদাহরণ আছে কিনা যেগুলোকে আমরা খুবই এখন মানে সিরিয়াসলি নেওয়া। আমাদের যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, সেখানে যে 8টা থিম বলা আছে, দেখা যাচ্ছে যে থিমগুলো কিন্তু আলটিমেটলি বেশ সায়েন্টিফিক্যালি বলা, যথেষ্ট যুক্তিসঙ্গত এবং এরপরে এনডিসিগুলো আছে 4টা থিম। এখন তো থার্ড ভার্সন চলে স্বাভাবিকভাবে যে এখানে কিন্তু সলিউশনের কথা বলা হচ্ছে না। এক্সাম্পলগুলো কিন্তু আসলে আমাদের মাঠ পর্যায়ে আছে, একেবারে যে নেই তা না। আমাদের আসলে এক্সাম্পল বা লার্নিং বিদেশ থেকে আমদানি করতে হয়। এখানে লোকাল লার্নিং আছে, যেমন ফার্মিংয়ের ক্ষেত্রে যেখানে জলাবদ্ধ হয়ে যাচ্ছে, আপনি সেই জলাবদ্ধ যদি ঠেকাতে না পারেন তাহলে কী করে, দেখা যাচ্ছে যে দক্ষিণাঞ্চলেও এবং উত্তরাঞ্চলেও কিছু কিছু এলাকায় ভাসমান এগ্রিকালচার কিন্তু অ্যাডাপ্টেড হচ্ছে, ফ্লোটিং এগ্রিকালচার। এটার ক্ষেত্রে আমি বলছি যে এটা কতখানি ফাইন্যান্সিয়ালি ভায়াবল আপনারা? এটা কিছু জিনিস একটু মানে লাভজনক বোঝার জন্য আমাদের প্র্যাকটিসগুলোর দিকে তাকাতে হবে, যে কৃষক যদি লাভ করতে না পারতো তাহলে সে কিন্তু এটা চর্চা করতে হবে। বিশেষ করে ফ্লোটিং এগ্রিকালচারের ভেজিটেবলটা খুবই প্রফিটেবল, এবং এটা এই জন্যই মূলত, কারণ একদিক দিয়ে হচ্ছে যে ওখানে তারা মাছ চাষও করে এবং হচ্ছে যে ফ্লোটিং এগ্রিকালচার যৌথ খামার, যৌথ খামার, তারপরে কেজ এগ্রিকালচার করছে, কেজ ফিশারিজ বা ফিশ কালচার, কেজের ভিতরে মাছ চাষ করতেছে। আর এর বাইরে আরও দারুণ দারুণ উদাহরণ আছে, বিশেষ করে আপনার ক্লাইমেট চেঞ্জকে কনসিডার করে যে ডিজাইনগুলো এখন করা হচ্ছে। আপনার এই কনসিডারেশনটা আসছে ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, তারপর হচ্ছে এগ্রিকালচার, সিড প্রোডাকশন, তারপর হচ্ছে অল এগ্রিকালচার ইনপুটস, তারপর হচ্ছে আইওটি বেড যে সার্ভিসগুলো আসছে, ডেটা
ম্যানেজমেন্ট সিস্টেম সবাই কিন্তু ক্লাইমেট চেঞ্জকে কনসিডার করছে। তো ক্লাইমেট চেঞ্জ যখন একটা ক্রস কাটিং এবং এটার অ্যাডাপ্টেশন এবং মিটিগেশনের বিষয়গুলো যখন ইনবিল্ট হচ্ছে, তখন কি হচ্ছে যে এটা একটা ওই যেটা ইন্টিগ্রেশনের জায়গাটা এখনো পুরোপুরি আসে নাই, যে ইন্টারমিনিস্ট্রিয়াল ইন্টিগ্রেশনটা আসলে কীভাবে হবে। যদিও জলবায়ু মন্ত্রণালয় আছে, কিন্তু জলবায়ু মন্ত্রণালয় তার একা সব সলিউশন করতে পারবে না। গ্রামের যে রোড নেটওয়ার্ক বা গ্রামের যে ডেভেলপমেন্ট, এটা ম্যানেজ করে স্থানীয় সরকার। আমি আপনাকে যেই আলোচনাটা করতে দিই সেটা হলো যে আমরা এই কান্ট্রি অ্যাকশন প্ল্যান বলি বা যে মিটিগেশন প্ল্যান মানে করা হয়েছে, এফএনডিসির কথা বলি, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিগুলো করা হয়েছে। আমি বড়ভাবে নিজে ব্যক্তিগতভাবে এটার মানে মূল দুর্বলতা যেগুলো বাস্তবায়ন। হ্যাঁ, এখন অনেকে ব্লেম করেন যে এটার জন্য আর্থিক পাওয়া যায় না, কিন্তু ওটা ছাড়াও আমার বাস্তবায়নের দিকে একটা বড় মানে এফোর্ট দেওয়ার জায়গা আছে। যেমন এই নতুন কনসেপ্টগুলো আগে যেভাবে আমরা সেচ ব্যবস্থা, আমাদের যেই বড় চাষকে আমরা যেভাবে ছড়িয়ে দিয়েছি আমাদের এগ্রিকালচার এক্সটেনশন অফিসের মাধ্যমে, এখন কি একই রকম একটা এফোর্ট এই ধরনের ব্যবস্থার জন্য দরকার? মানে কিভাবে ছড়াবো? ক্লাইমেট চেঞ্জের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি সিঙ্গেল ফোকাস দিয়ে আপনি ক্লাইমেট চেঞ্জ ম্যানেজ করতে পারবেন। যেমন বড় চাষ যখন করা হয়েছে, এগুলো কিন্তু সিঙ্গেল ফোকাস, একদম খুব সুনির্দিষ্ট টার্গেট আছে, একদম লজিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি প্রজেক্টকে একদম পার্শিয়াল একটা সেক্টরের ভিতরে। কিন্তু জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যখন আপনি প্রজেক্ট ডিজাইন করতে যাবেন, তখন কিন্তু আপনি সিঙ্গেল ফোকাস হতে পারছেন না। আপনাকে কিন্তু এটাকে মাল্টি ফোকাস করতে হচ্ছে, অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ডিজাইন করতে হচ্ছে আপনাকে। তাহলে ওইখানে যখন প্রজেক্টগুলো ডিজাইন করছেন, তখন কিন্তু মাল্টি অ্যাক্টর যারা এটার সঙ্গে আছে, এই মাল্টি অ্যাক্টর ম্যানেজ করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এটি মূলত গভর্নেন্স চ্যালেঞ্জ। সুতরাং এখন মানে যে মন্ত্রণালয় করে কাজ করতে না, কারণ এর সাথে কৃষি মন্ত্রণালয়, সবগুলো এখানে আপনার অর্থ মন্ত্রণালয় সবাই যুক্ত। গ্রাউন্ড লেভেলে আপনি যখন জড়িত করছেন স্টেক হোল্ডারদেরকে বা এটার যারা এটার অ্যাক্টরদেরকে যখন আপনি একত্র করছেন, সেই অ্যাক্টরদের চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ মিনিস্ট্রিগুলো কি সেম পেজে অ্যাক্ট করছে কিনা, সেটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় হচ্ছে, যেমন একটা এক্সাম্পল দিই, স্থানীয় সরকারের আপনার এখানে হয়তো দেখা গেল যে সে রোডে তার কালভার্ট করতে হবে। এখন কালভার্ট করতে গেলে সেখানে ল্যান্ড মিনিস্ট্রির একটা বিষয় আছে। আর একটা বড় বাস্তব উদাহরণ দিই, এটা হচ্ছে আমি রিসেন্টলি পৌরসভাগুলোর ওয়াটার রিডের একটা কাজ করছিলাম। পৌরসভাগুলোর ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা ম্যানুয়াল তৈরি করে, তো সেখানে পৌরসভাগুলোতে যখন ইন্টারভিউ করছিলাম, তাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে ল্যান্ড। পৌরসভা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, আর জায়গার বিষয়টা হচ্ছে ল্যান্ড মিনিস্ট্রি, তার জায়গার যে ওটা তো আবার জেলা প্রশাসক আলাদা একটা ডিপার্টমেন্টে চলে আসে। সেহেতু জেলা প্রশাসক আবার ওইটা আবার জড়িত হচ্ছে এই যেহেতু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এখানে আছে, তার এটার এনভায়রনমেন্টাল মিনিস্ট্রির সাথে এটার একটা সম্পর্ক আছে। এর বাইরে হচ্ছে এটার লিচেট বা এটার চলে যাচ্ছে হচ্ছে ওয়াটার পলিউশন, সেখানে ওয়াটার মিনিস্ট্রি জড়িত হয়ে যায়। অর্থাৎ আপনি যখন এই ধরনের প্রবলেমগুলো আসতেছে, তখন মাল্টি অ্যাক্টর আসতে বাধ্য আপনি, কারণ ইম্প্যাক্টটা মাল্টি অ্যাক্টর ক্ষেত্রে ইম্প্যাক্ট হবে, মাল্টি ডাইমেনশন। তখন কি এটা স্লো ডাউন হয়ে যাচ্ছে, তখন গিয়ে আটকে যাচ্ছে। কারণ একজন রেডি হয়ে আছে, সে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একটা ল্যান্ডফিল সাইট খুঁজতেছে, তখন ল্যান্ড অ্যাভেলেবল হয়নি। ল্যান্ড না থাকার কারণে সে ম্যানেজ করতে পারছে না, তেমন আটকে আছে। জলবায়ু পরিবর্তনের বড় চ্যালেঞ্জটা এখানে যে আপনি একটা জায়গায় হয়তো রেডি করেছেন, কিন্তু আরেকটা জায়গায় গিয়ে আটকেছে। আপনাদেরকে আমার মানে ধন্যবাদ জানিয়ে আসলে অনুষ্ঠান শেষ করতেছি, কিন্তু আপনারা খুবই গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় এনেছেন। দর্শক, আমরা জলবায়ু সংকটের অর্থনীতি যে আলোচনা করছিলাম, তাতে মূল যে বিষয়টি উঠে আসলো সেটা হলো যে একটা তো নিঃসন্দেহে আমাদের নতুন নতুন খাতের জন্য আমার আরো বেশি অর্থায়নের দরকার হবে। সেটা আমরা ব্যক্তিগত জায়গা থেকে শুরু করে সরকার পর্যন্ত সবাই এটার ভেতরে হয়তো বিনিয়োগ করছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আমাদের অর্থনীতিকে বড়ভাবে এটা পরিবর্তন করতে যাচ্ছে, এবং এটা খুব ধীরে ধীরে এটা চলতে থাকবে। এটা কৃষিখাত থেকে শুরু করে আমার যে জনসংখ্যার ব্যবস্থাপনা সেটা পর্যন্ত এটা বিস্তৃত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বোধহয় আমরা অনেকগুলো কৌশল তৈরি করি, আমরা স্থানীয়ভাবে অনেক কাজ করছি, কিন্তু এটা সমন্বয় করে এটাকে বাস্তবায়নটা অনেক ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে, যে ওই জায়গাটাতে আমাদের হয় সমন্বয় হচ্ছে না, অথবা আমাদের মনোযোগ থাকছে না, অথবা আমরা যথেষ্ট সক্ষমতা অর্জন করি নাই, যেটা দিন শেষে আমার যে বহির্বিশ্ব থেকেও আমার যে আর্থিক উৎসগুলো পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। আজকের অনুষ্ঠান শেষ করছি। আমরা আশা করব
যে এই বিষয়ে আমরা সামনের দিনে আরো মনোযোগী হব। এটা ব্যক্তিগত পর্যায় থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে শুরু করে সরকার পর্যন্ত সবাই এর সাথে যুক্ত হবেন, কারণ এই সংকট মোকাবিলা করেই বাংলাদেশের মানুষ এতদিন ধরে লড়াই করে বেঁচেছেন এবং সামনেও এই সংকট এবং এই লড়াই অব্যাহত থাকবে। দর্শক, আজকে শেষ করছি, আবার এই অনুষ্ঠানে আপনাদের সাথে ফিরবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।